তো আজকের বিষয় হলো ফিউচার কন্ট্রাক্ট অ্যান্ড ফরওয়ার্ডস। ডেরিভেটিভস মার্কেটে আমরা যে চার প্রকার ডেরিভেটিভস এর কথা আগে শুনেছি, ফিউচার কন্ট্রাক্ট, ফরওয়ার্ডস, অপশনস এবং সোয়াপ। তো আজকে আমরা শিখব ফিউচার কন্ট্রাক্ট এবং ফরওয়ার্ডস। ক্লাস হবে ইন্টারেস্টিং। আপনারা যারা উপস্থিত আছেন সবাই কেয়ারফুলি নিজেদের স্পিকারটাকে ঠিক রাখবেন, তাহলে দেখবেন সুন্দর ক্লাস হচ্ছে এবং ক্লাস একেবারে জলের মতন স্বচ্ছ থাকবে আপনার কাছে। তো আমি স্ক্রিন শেয়ার করছি, আশা করি স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। একবার রেসপন্স করবেন স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। Yes, जी sir. सर। ওকে, Yes, sir. তো ডেরিভেটিভস মার্কেট আমি গতকালকে বলেছিলাম, ডেরিভেটিভস মার্কেট শুরু হয়েছে পৃথিবীতে সেই 12th সেঞ্চুরি থেকে, অর্থাৎ দ্বাদশ শতাব্দী থেকে। তো সেখানে একটা যে কোনো বিষয়ে আপনাকে যদি রিসার্চ অ্যান্ড ডেভেলপ করতে হয়, তো প্রথম কথা হলো আপনার জীবনে সমস্যা আসা দরকার। সমস্যা তৈরি হলে সমাধান হবে। যার সামনে কোনো সমস্যা নেই, তো সে সমাধানের উপায়ও জানবে না। তো ঠিক একই রকম ডেরিভেটিভস মার্কেটে যখন ফিউচার কন্ট্রাক্ট যখন মার্কেটে আসে, প্রথমে আপনাদেরকে বলি এটা ফিউচার কন্ট্রাক্ট, অর্থাৎ কন্ট্রাক্ট মানে একটা চুক্তি, একটা এগ্রিমেন্ট। তো এর ইতিহাস কি? ইতিহাস হলো আপনার 1113 খ্রিস্টাব্দে আমেরিকাতে প্রচুর পরিমাণে চাষাবাদ ভালো হয়। তো আমেরিকার প্রধান খাদ্য হলো ব্রেড, অর্থাৎ রুটি আর কেক, যেটার র মেটেরিয়ালস অর্থাৎ আন্ডারলাইন অ্যাসেট হলো গম। তো আবহাওয়া ভালো থাকার কারণে, চাষাবাদ ভালো থাকার কারণে সেখানে তো সেই সময় অত্যাধুনিক এত কিছু তৈরি হয়নি, তো গমের চাষ বেশি হতো। তো প্রচুর পরিমাণে গম সেবার আমেরিকাতে ফলন হয়েছে। তো আমরা কি করি, আমরা যারা চাষি ঘরের ছেলে, আমি নিজেও চাষি ঘরের ছেলে, তো আমাদের বাড়িতে আমরা দেখি যে আমাদের বাবারা কিংবা আমাদের ফ্যামিলি লোকেরা যখন চাষ করে তখন কিছুটা কমার্শিয়াল পারপাস করে ব্যবসার জন্য, আর কিছুটা বাড়ির খোরাকের জন্য, বাড়িতে নিজেদের খাওয়ার জন্য, চাল হোক, ধান হোক আর যাই হোক, সবজি হোক, যা হোক, নিজেরাও সেখান থেকে খোরাকের জন্য রাখে আর বাকিটা কমার্শিয়াল পারপাস চাষাবাদ করে। তো সেবার যে সমস্ত চাষিদের ভালো গম চাষ হয়েছে তারা কি করেছে, তারা কিছু পরিমাণে গম তাদের বাড়িতে সারা বছরের জন্য রেখে বাকি গমগুলো তারা বাজারে নিয়ে গেছে বিক্রি করতে। তো বাজারে যখন নিয়ে গেছে তো প্রচুর পরিমাণে ফলন হয়েছে, প্রচুর পরিমাণে সেখানে সাপ্লাই তৈরি হয়েছে। তো কিনবে কারা তাদের থেকে? আমরা জানি যে আমাদের গ্রামে তৈরি হওয়া সবজি চড়া দামে কলকাতা শহরে বিক্রি হয়, এবং কলকাতা শহরের লোক চাষ করে না, ধান চাষ করে না, তারা গম চাষ করে না, তারা আমাদের গ্রাম থেকে উৎপন্ন এই চাষিদের পণ্য তারা কিনে নেয়। তো ঠিক আমেরিকাতেও এই গম, ম্যাক্সিমাম গমগুলো পাইকারি দরে কিনতো কারা? আমেরিকার ব্রেড ফ্যাক্টরির মালিক, অর্থাৎ কেক ব্রেড যেখানে তৈরি হয় সেই ফ্যাক্টরি, তারা গম কিনতো। তো দেখা গেল যে যে পরিমাণে গম মার্কেটে গেছে, ব্রেড ফ্যাক্টরির যে পরিমাণ গম তাদের ডিমান্ড ছিল, তারা একটা নির্দিষ্ট দামে সেই গমগুলো কিনে নিয়েছে। সেই গমগুলো তারা যখন কিনে নিয়েছে, পরবর্তী চাষিরা যখন পৌঁছেছে তাদের গম আর কেনার লোক হয়নি, কারণ আমার যতটা চাহিদা আমি কিনে নিলাম, তো আমি আবার নতুন করে কেন কিনবো, আর আমি একটা নির্দিষ্ট দামে আমি কিনে নিয়েছি যে দামে আমার পোষাবে। তো যে সমস্ত চাষিরা লেটে পৌঁছেছে তাদের গম আর কেনার লোক হয়নি। তো গম ফিরিয়ে নিয়ে এসেও বা কি করবে? গম ফিরিয়ে নিয়ে আসার জন্য আবার একটা ট্রান্সপোর্টিং কস্ট আছে। তারপরে তার তো প্রয়োজন নেই না, গমের প্রয়োজন হবে না। কেন প্রয়োজন হবে না? গমের প্রয়োজন এই কারণে হবে না, কারণ বাড়িতে তো পর্যাপ্ত পরিমাণে খোরাক সেখানে তো আছেই। তো সেই জন্যে সেই গম তারা ওখানে ফেলে দিয়ে চলে এসছে, এবং ফেলে দিয়ে আসার কারণে তাদের অর্থনৈতিকভাবে প্রচন্ড ক্ষতি হয়েছে। এটা স্বাভাবিক। যে পুঁজি লাগিয়ে সারা বছর ধরে গম চাষ করা হয়, সেই পুঁজিতে যদি
মানে সেই আসল টাকাও না আসে, তাহলে তো অর্থনৈতিকভাবে আপনি বিপর্যস্ত হবেন। তো দেখা গেল 1114-15 খ্রিস্টাব্দ ধরে আমেরিকাতে প্রচুর পরিমাণে খাদ্য সংকট তৈরি হয়েছে। কেন খাদ্য সংকট তৈরি হয়েছে? এই কারণে যে যে পরিমাণে পর্যাপ্ত কাঁচামাল ব্রেড ফ্যাক্টরি এবং কেক ফ্যাক্টরি গুলোতে প্রয়োজন, সেই পরিমাণ কাঁচামাল সেবার মার্কেটে নেই। তো মার্কেটে না থাকার কারণে শহরের লোক, তাদের যে চাহিদা, তারা তো চাষ করবে না, তারা চাষিদের থেকে কিনবে, তার প্রসেসিং হবে, তারপর তারা খাবে। আবার ব্রেড ফ্যাক্টরির মালিকরা, মানে খাদ্য সংকট তো হয়েছে, সাথে সাথে ব্রেড ফ্যাক্টরির মালিকদেরও অর্থনৈতিকভাবে প্রচন্ড ক্ষতি হয়েছে। কেন অর্থনৈতিকভাবে প্রচন্ড ক্ষতি হলো? স্বাভাবিক, আপনার যদি কারখানা না চলে, তাহলে কারখানা যদি না চলে তাহলে আপনি মানুষের কাজ দেবেন কি করে? কাজ যদি দেবেন, না দিতে পারবেন, তো আপনার প্রফিটও আসবে না, বাকিদের মাইনে দিতে গেলে আপনার পকেট থেকে দিতে হবে। তো এই সমস্ত নানা রকম কারণে আমেরিকার অর্থনীতির উপর প্রভাব তৈরি হয়। তো ব্রেড ফ্যাক্টরির মালিকগুলো বলছে এরকম চলতে থাকলে তো মুশকিল। তারা কারণ খুঁজতে গেছে গ্রামে, যে কি কারণে চাষিরা চাষ করেনি এবং গম কেন মার্কেটে পৌঁছায়নি। তো কারণ খুঁজতে গিয়ে তারা দু রকমের উত্তরের সম্মুখীন হয়েছে। প্রথম উত্তর, যারা গতবার চাষ করেছিল তাদের যাদের বিক্রি হয়েছে, গতবার যাদের বিক্রি হয়েছিল, তারা কনফিউশনের মধ্যে আছে যে এবার তাদেরটা বিক্রি হবে কিনা। বলছে আমি তো গতবার ভাগ্যের চক্করে বিক্রি হয়ে গেছে, তো এবার যদি আমার গম যদি বিক্রি না হয়, তাহলে সেক্ষেত্রে আমার তো প্রচুর পরিমাণে লস হবে, তো আমি তখন কি করব? তো এই একটা সমস্যা। দ্বিতীয় আর একটা যে সমস্যা, সেটা হলো যাদের গতবার বিক্রি হয়নি, তারা এবার আর রিস্ক নিচ্ছে না। কেন রিস্ক নিচ্ছে না? কারণ তারা ভাবছে যে গতবার আমার বিক্রি হয়নি, আমি অর্থনৈতিকভাবে ব্যাপক বিধ্বস্ত হয়েছি, তো এবারও যদি আমার বিক্রি না হয়, তো সেক্ষেত্রে আমার কি হবে? তো সেক্ষেত্রে দুপক্ষই কিন্তু গম চাষ করেনি। তো ব্রেড ফ্যাক্টরি মালিকরা ভাবছে তাহলে তো খুব মুশকিল, দুপক্ষই আমরা যদি গম চাষ না করে, মানে কেউ যদি গম চাষ না করে, তাহলে কাঁচামাল আসবে কি করে? আর এটা চলতে থাকলে তো হবে না। তো তারা চাষিদের সাথে বলছে যে আপনারা এক কাজ করুন, আপনারা গম চাষ করুন, আপনাদের গম আমরা কিনবো। তো বলছে আপনি গম চাষ করতে বলছেন, আপনার গম আপনারা কিনবেন, আমার দেখা গেল 10 কুইন্টাল গম হয়, তো 10 কুইন্টাল গম যদি বলছেন হ্যাঁ 10 কুইন্টাল গম আমি নেব, তো যদি আপনি বলেন যে হ্যাঁ আমার 2 কুইন্টাল দিলেই হয়ে যাবে, আমি 2 কুইন্টালের বেশি নেবো না, তখন আমি কি করব? তো বলছে যে না না ঠিক আছে, তোমার 10 কুইন্টাল গম হবে, সেই 10 কুইন্টাল গম আমি নেব। কত? 10 কুইন্টাল গম নেবে, এটা হলো কোয়ান্টিটি। বলছে ঠিক আছে, আপনি তো বুঝলাম যে আপনি গম নেবেন, 10 কুইন্টাল গমই নেবেন, কিন্তু আপনার কাছে গম যদি আমি বিক্রি করি 10 টাকায়, তাহলেই আমার প্রফিট হবে, আমার খরচের দাম উঠবে। যদি তার থেকে কম বিক্রি করি, তাহলে কিন্তু আমার খরচের দাম উঠবে না, আমার লস হয়ে যাবে। আপনি দেখা গেলো বললেন 10 কুইন্টাল গম নেবো, তো 10 কুইন্টাল গম আপনি নিলেন, কিন্তু আপনি বলছেন আমি 5 টাকায় নেবো, কিংবা 6 টাকায় নেবো, কিংবা 7 টাকায় নেবো, তখন তো আমার লস হয়ে যাবে। তো বলছে না না, আপনি এক কাজ করুন, আপনার গম 10 টাকা নিলে আমারও লস নেই, আপনার 10 টাকা বেচলে তো আপনারও লস নেই, তো আমি 10 টাকা কিলো দরে আপনার গম নেব। আমি সাপোজ প্রাইসটা আপনাদের বোঝানোর স্বার্থে বলছি, নিশ্চয়ই সেই সময় আর 10 টাকা কিংবা আমেরিকাতে টাকা চলে না, এটা আপনাদের বোঝানোর স্বার্থে বলছি। তো এখানে কোয়ান্টিটি যেমন ফিক্সড হলো, একটা প্রাইসও ফিক্সড হয়ে গেল। বলছে আপনার তো সমস্ত সবকিছু মুখের কথায় তো হয় না, আপনাকে আহ মানে একটা কিছু না কিছুতে একটা সিওরিটি দিতে হবে। তো আমরা যে কোনো একটা যখন কন্ট্রাক্ট করি, কিংবা যে কোনো জিনিস যখন আমরা কিনতে যাই, বায়না করি, তখন আমরা কি করি? তখন আমরা একটা অ্যাডভান্স দেই, টোকেন মানি দেই।
টোকেন মানিটা হলো কনফার্মেশন। তো টোকেন মানি এখানে কনফার্মেশন। তো এখানে যদি অ্যাডভান্স পাওয়া যায়, অর্থাৎ যদি একটু কিছু প্রিমিয়াম পাওয়া যায়, তো সেক্ষেত্রে কিন্তু এগ্রিমেন্টটা কমপ্লিট হয়। দেখুন বলছে ঠিক আছে আমি 2 টাকা আপনাকে অ্যাডভান্স দিলাম। তো এখানে এবার দেখুন তো, এবার আপনি বলুন তো যে একটা ডিল কিংবা একটা এগ্রিমেন্ট কিংবা একটা কন্ট্রাক্ট এবার ফুলফিল হলো কিনা বলুন। কোয়ান্টিটি ফিক্সড, প্রাইস ফিক্সড, অ্যাডভান্স ফিক্সড। ফুলফিল জি স্যার, ফুলফিল হয়েছে। ফুলফিল Yes, sir. ফুলফিল হয়ে গেল, একটা কন্ট্রাক্ট ফুলফিল হয়ে গেল। স্যার আমার মতে বলে এখানে ডেটটাও হওয়া উচিত, কারণ একজন বলছিলেন ডেট, তো ডেট তো অবশ্যই একটা থাকা দরকার। ঠিকই বলেছেন আপনি, ডেট তো থাকা দরকার। আপনি এবছর কন্ট্রাক্ট দিয়ে আপনি তো সামনের বছরে গিয়ে তো তার ডেলিভারি দিতে পারেন না, পারেন কি? নিশ্চয়ই একটা টাইমের মধ্যে সেই প্রোডাক্টটাকে আপনাকে ডেলিভারি দিতে হবে। আপনি যদি যে কোনো কিছু করেন, তো তাহলে তার জন্য কি থাকছে, এই কন্ট্রাক্টের একটা এক্সপায়ারি ডেট থাকছে, তাই তো? এই কন্ট্রাক্টের একটা এক্সপায়ারি ডেট থাকছে। তো এক্সপায়ারি ডেট কখন? এক্ষেত্রে এক্সপায়ারি ডেট হলো গমের সিজনের, গম সিজনের মানে লাস্ট এক্সপায়ারি ডেট হবে, ঠিক কি না? হ্যাঁ 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 এবছরে যে সেশন শেষ হবে সেই এক্সপায়ারি ডেট, তো সেই এক্সপায়ারি ডেট অর্থাৎ লাস্ট অফ সিজন, ঠিক? এবার কনফার্ম, এবার কনফার্ম হয়ে গেল ডিলটা। ওকে, এই ডিলের মধ্যে, এই ডিল হয়েছে কার মধ্যে? ফার্মার আর ফ্যাক্টরির মালিক। এই যে ফার্মার অ্যান্ড ফ্যাক্টরির মধ্যে যে ডিল হলো, অর্থাৎ একটা কন্ট্রাক্ট হলো, এই কন্ট্রাক্টের মধ্যে বলুন তো রিস্ক আছে কি নেই? এটার মধ্যে তো কোনো রিস্ক এখনো বোঝা যাচ্ছে না স্যার। ওকে, বোঝা যাচ্ছে না। আমার মতে বলে রিস্ক আছে। রিস্ক আছে, রিস্ক আছে এটাই ঠিক। বলুন তো কার রিস্ক আছে, ফ্যাক্টরি মালিক না ফার্মারের? আমার মতে বলে স্যার ফার্মারের। ফার্মারের রিস্ক আছে। আচ্ছা, ফার্মারের কত টাকা রিস্ক আছে বলুন তো? ফার্মারের পুরো টাকাটাই রিস্ক আছে, কারণ যে টাকাটা সে অলরেডি বিজনেস শুরু করেছে, অর্থাৎ সে গমের তৈরি করার আগে যে গমের যে বীজগুলো কিনেছে বা গম যে বীজগুলো জমিটাকে ওর 8 বন্ধ টাকা রিস্ক আছে। 8 টাকা রিস্ক আছে, একদম 8 টাকা রিস্ক আছে। 8 টাকা কেন রিস্ক আছে? কারণ তার গম 10 টাকা তাকে বিক্রি করতে হবে, তাহলে তার প্রফিট হবে। সে 2 টাকা পেয়েছে, তাহলে তার রিস্ক কত? ফার্মারের রিস্ক হলো 8 টাকা। 8 টাকা। ফ্যাক্টরির এখানে রিস্ক আছে বলুন তো, ফ্যাক্টরি মালিকের? না, কোনো রিস্ক নেই। ফ্যাক্টরি না, মালিক এখানে তো স্যার ফ্যাক্টরি মালিক Yes, sir. যদি 2 টাকা রিস্ক আছে। 2 টাকা 2 টাকা রিস্ক আছে। ফ্যাক্টরি মালিকের 2 টাকা রিস্ক আছে, কারণ ওর পকেট থেকে 2 টাকা চলে গেছে। তো যেহেতু ওর পকেট থেকে 2 টাকা চলে গেছে, তাহলে ওরও তো 2 টাকা রিস্ক আছে। স্যার কোনোদিনই ওর রিস্ক থাকতে পারে না, কারণ ধরুন মার্কেটে ধরুন গমটার ওর প্রেসার বেড়ে গেছে, ধরুন গমটা 13 টাকা বিক্রি হচ্ছে কিন্তু ও তো 10 টাকায় পাবে। আরে এবং বাবা, ওকে যদি গমই না দেয়, গমও দিল না টাকাও দিল না, তাহলে তাহলে কন্ট্রাক্টারই কোনো মানে নেই। সেটাই তো বলছি, রিস্ক আছে কি নেই? রিস্ক আছে রিস্ক কি আছে। নেই? দুজনেরই রিস্ক আছে। গতবারের মতন এবারও লোক গম ফেলে দিয়ে এসছে, তো গম যদি সব ফেলে দিয়ে আসে তার ভ্যালু আছে? না না। স্যার। তাহলে যদি ভ্যালুই না থাকে, তাহলে ও তো 2 টাকাটাও চলে গেল, 2 টাকাটাও তো তাকে দিতে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ তো ফ্যাক্টরি মালিকেরও কিন্তু রিস্ক আছে, ঠিক আছে? তো 2 টাকার রিস্ক আছে। এবার আমরা দেখব প্রফিট অ্যান্ড লস। তো প্রফিট অ্যান্ড লস আমরা হিসেবটা কখন করব? প্রফিট অ্যান্ড সন্তু বিশ্বাস, আপনি হচ্ছে আপনার ভিডিওটাকে বন্ধ করে রাখুন, ঠিক আছে? প্লিজ একটু ভিডিওটাকে বন্ধ করুন, ডিস্টার্ব হচ্ছে আপনার ভিডিওর জন্য। প্রফিট অ্যান্ড লস, তো প্রফিট অ্যান্ড লসটা আমরা
কিভাবে ক্যালকুলেট করবেন? প্রফিট অ্যান্ড লস তখনই আপনি ক্যালকুলেট করতে পারবেন যখনই এক্সপায়ারি শেষে মার্কেটে গমের দাম আপনি জানতে পারবেন। এক্সপায়ারি শেষে অর্থাৎ সিজন শেষে যখন মার্কেটে গমের দাম আপনি জানতে পারবেন। তো গমের দাম মার্কেটে মানে কি? মার্কেটে মানে অর্থাৎ মার্কেট প্রাইস এটাই, সবাই তো এই ডিল কিংবা কন্ট্রাক্ট করবে না। করবে কি? আপনি কি জানেন যে সবাই এরকম দাদন নিয়ে চাষ করে কিংবা সবাই আপনার এরকম এই কন্ট্রাক্টের মধ্যে আসবে? কেউ সবাই যে কন্ট্রাক্টের মধ্যে আসবে তা নয়, তাই কি না? হ্যাঁ স্যার। Yes, sir. কিছু লোক হ্যাঁ, তো স্যার। কন্ট্রাক্টের বাইরেও থাকবে, তারা কোনো রকমে এই দাদন অ্যাডভান্স ডিল এসবের মধ্যে যায়নি। তো তারা যারা কন্ট্রাক্টের বাইরে আছে তারা যে প্রাইজে কেনা বেচা করবে সেটাই হবে মার্কেট প্রাইস। বুঝতে পারলাম? Yes, sir. ওকে, তো মার্কেট প্রাইস ধরুন মার্কেট প্রাইস হলো 10 টাকা। মার্কেট প্রাইস হলো 10 টাকা। যদি মার্কেট প্রাইস 10 টাকা হয় তাহলে বলুন তো এই ডিলে কার লস হলো কার প্রফিট হলো? কন্ট্রাক্টর মানে মালিকের 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 loss লস হলো। হচ্ছে, ফ্যাক্টরি মালিকের মালিকের লস। কারণ সে 2 টাকায় অ্যাডভান্স দিয়েছিল, দিয়ে তার একটু আরো প্রফিটটা বেশি হওয়ার দরকার ছিল, মানে 11-12 টাকা হওয়ার দরকার ছিল মার্কেট প্রাইসটা, সেখানে 2 টাকা আগে থাকতে দাদন দিয়েও মার্কেট প্রাইস 10 টাকায় এসছে। দেখুন এখানে মার্কেট প্রাইস যদি 10 টাকা হয় তো সেক্ষেত্রে কিন্তু কারোর লস এবং লস নেই, কারণ তারা দুজনেই 10 টাকায়, তারা জানে যে সিজন শেষেই আমাকে দিতে হবে এবং 10 টাকায় দিতে হবে। তো যদি আমি 10 টাকায় কন্ট্রাক্ট করলাম এবং যদি মার্কেটে 10 টাকায় বিক্রি হয় তা আমি 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 তো খুশি, কারণ আমি যা গেস করেছিলাম সেই প্রাইজেই চলে এসেছে। তো সেক্ষেত্রে দেখুন ফার্মারও খুশি, কারণ সে 10 টাকায় কিনতে চেয়েই কিন্তু কন্ট্রাক্ট করেছিল, আর চাষি কিন্তু 10 টাকা বেচতে চেয়েই কিন্তু কন্ট্রাক্টটা করেছিল। তো সেক্ষেত্রে কিন্তু লাভ লস কারণ নেই। হ্যাঁ দেখুন, স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, একদম ঠিক স্যার, স্যার। ঠিকই বলেছেন। ঠিকই বুঝেছেন? বলেছেন স্যার। যদি হ্যাঁ স্যার। মার্কেট প্রাইস 11 টাকা হয়ে যায়, মার্কেট প্রাইস যদি 11 টাকা হয়ে যায় তো সেক্ষেত্রে কার লাভ হয়েছে কার লস হয়েছে বলুন তো? মালিকের লাভ ফ্যাক্টরি হয়েছে। মালিকের লাভ হয়েছে। মালিকের লাভ হয়েছে, মালিকের loss, ফ্যাক্টরি মালিকের ফার্মারের লস। ফ্যাক্টরি মালিকের লাভ হয়েছে, কারণ সে 11 টাকার মালটা 10 টাকায় পাচ্ছে, তাই তো? সে যদি ডিল হ্যাঁ, না স্যার। করতো তাহলে মার্কেট থেকে তাকে 11 টাকায় ওটা কিনতে হতো, এখন সেটা 10 টাকায় পেয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে স্যার ওটা যদি 9 টাকা হতো তাহলে চাষির লাভ হতো। হ্যাঁ, সে জায়গায় আসছি, একটু ধৈর্য ধরুন। ইস্ট বেঙ্গলের প্রশান্ত, মোহনবাগানের পোষণ চলতে থাকবে, ধৈর্য ধরে বসুন, ঠিক আছে? একটু পরিষ্কার করলাম। তো এখানে চাষির কিন্তু 1 টাকা লস। যদি এটা 12 টাকা হয় তাহলে সেক্ষেত্রে মার্কেট প্রাইস 12 টাকা চলে গেছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? মালিকের 2 টাকা লাভ। মালিকের 2 টাকা লাভ, কারণ 12 টাকার মালটা সে ডিল করেছিল বলে 10 টাকায় পাচ্ছে, তাই তো? হুম। আর এক্ষেত্রে চাষির কিন্তু 2 টাকা লস। যদি মার্কেট প্রাইস, এবার দিদি ভাইয়ের কথায় যদি আসি, 9 টাকা হয় তাহলে সেক্ষেত্রে চাষির লাভ। চাষি Loss. কিন্তু এখানে 1 টাকা লাভ করছে, কারণ চাষি 10 টাকা ডিল করেছিল, ঠিক আছে? তো চাষি কিন্তু এখানে 1 টাকা লাভ করছে, কারণ 9 টাকার মালটা ও আগে থেকেই 10 টাকায় বিক্রি করে দিয়েছে। তো এক্ষেত্রে ব্রেড ফ্যাক্টরি মালিকের তখন 1 টাকা লস হবে। যদি এটা 8 টাকা হয় সেক্ষেত্রে চাষির 2 টাকা লাভ। চাষির 2 টাকা লাভ। ব্রেড ফ্যাক্টরির মালিক যদি বলে তোমার কাছ থেকে মাল নেবো না, বলছে নেওয়ার দরকার নেই, চাষি মার্কেটে 8 টাকায় বিক্রি করে দেবে, কারণ তার কাছে অলরেডি তো 2 টাকা নেওয়া আছে, 2 টাকার তো অ্যাডভান্স তার কাছে অবশ্যই আছে, তাই কি না? হ্যাঁ স্যার। তাহলে তার কিন্তু লস নেই, তার 2 টাকা লাভ হয়ে গেল। তো এক্ষেত্রে ব্রেড ফ্যাক্টরির মালিক তার কিন্তু 2 টাকার লস হয়ে গেছে। আচ্ছা, এটা যদি 14 টাকা হতো তাহলে পেট ফ্যাক্টরি তাহলে স্যার ফ্যাক্টরি মালিকের লাভ হতো। ব্রেড ফ্যাক্টরির মালিকের সেক্ষেত্রে 4 টাকা লাভ হতো, চাষির 4 টাকা লস হতো।
চাষি তো আর স্কুলে পড়েনি, চাষি এত মেধাবী নয়, চাষি হলো গোয়ার, বুদ্ধি শুদ্ধি কম, সে অত ডিল কন্ট্যাক্ট বোঝে না। তো যখন 14 টাকা মার্কেট মানে মার্কেটে এক্সপেক্টেড মার্কেট প্রাইস থেকে যখন অনেক বেশি প্রাইস বেড়ে গেছে, তখন চাষির মাথায় হাত এবং চাষির মাথায় হাত এবং সে চাইছে আমি ওনার কাছে মাল দেব না। আর ওদিকে ব্রেড ফ্যাক্টরির মালিক বগল বাজাতে বাজাতে আসছে চাষির কাছ থেকে সে সস্তায় মাল কিনবে। যখন এসে মাল কিনতে এলো, যখন সে মাল কিনতে এলো, তখন কি হলো? তখন চাষি বলছে আমি দেব না। বলছে দিবি না মানে? শ্বশুরের ছেলে, দিতেই হবে। কেন? অ্যাডভান্স কন্ট্যাক্ট করা অ্যাডভান্স দেয়া, কন্ট্রাক্ট। বলছে ওসব কন্ট্রাক্ট টন্ট্রাক্ট বুঝি না। তো যখন আপনার ন্যায্য মাল, যখন হকের মাল আপনি পাবেন না, তখন আপনার নিশ্চয়ই মাথা ঠিক থাকবে না। যখন আপনার মাথা ঠিক থাকবে না, তখন কি হবে? গায়ের জোর দেখানোর চেষ্টা করবেন। তো চাষির কানে যদি একটা থাপ্পড় দিয়ে ফেলে, মানে সেটা রাগের বশে, সেটা কিছু করারও নেই, আবার দিয়েছেও তাই। তারপর চাষি তার বাড়ির লোকজন ধরে ব্রেড ফ্যাক্টরির মালিকের ওইখানেই বেঁধে মার। তারপর ব্রেড ফ্যাক্টরির মালিক ওখান থেকে বেরিয়ে সমস্ত ফ্যাক্টরির লোকজন কর্মচারী নিয়ে সমস্ত গ্রাম গিয়ে দিয়েছে জ্বালিয়ে। তখন ওখানকার প্রশাসক তখন তাদের টনক নেড়েছে, কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার? বলছে এই ব্যাপার। বলছে আহা, আর এ কাজ করা চলবে না। এখন এই ধরনের ডিল, এই ধরনের কন্ট্রাক্ট, তাতে এবার স্টাম্প লাগাতে হবে, স্টাম্প। আপনি চাষি, আপনি আসবেন কন্ট্রাক্ট বেচবেন, আর আপনি আসবেন আপনি কন্ট্রাক্ট কিনবেন। দুজন এক জায়গায় আসবেন, এখানে শিলমোহর থাকবে। তখন পৃথিবীর মধ্যে মানে প্রাচীন স্টক এক্সচেঞ্জ বলতে পারবো না, এক ধরনের ডেরিভেটিভস মার্কেট তখন চালু হয়ে গেল, অলিখিত। বায়ার্স আর সেলার্স। ঠিক, বায়ার সেলার্স। তখন কার গম কোথায় আছে, কার গম কোথায় নেই, ও আর দেখার দরকার নেই। সবাই সার্টিফিকেট কেনা বেচা করছে, কন্ট্রাক্ট কেনা বেচা করছে। এখনো আমরা অনেক সময় আলুর বন্ড কিনি না, আলুর কন্ট্রাক্ট কিনি। দেখবেন এখানে বড় বড় কোল্ড স্টোর গুলোতে কার আলু কোথায় আছে কি না আছে, আপনি শুধু কাগজপত্রে আলু কিনে রেখেছেন। হয় কিনা এরকম? হ্যাঁ হ্যাঁ হয়। হ্যাঁ কোল্ড চাল, স্টোর ধান, পাট সব কেনা হচ্ছে, কাগজপত্রে কেনা বেচা হচ্ছে। তো এটাই হলো ফিউচার মার্কেট। এই ফিউচার কথাটা এসছে কারণ এক্সপায়ারি, ফিউচারে কি হবে মার্কেটটা। এবং ফিউচার কন্ট্রাক্ট, ফিউচার কন্ট্রাক্ট কেন বলা হচ্ছে যে এক্সপায়ারি শেষ, এক্সপায়ারিটা ফিউচার, ফিউচারে, পাস্টে নয়, ফিউচারে। ঠিক, এটা হলো ফিউচার কন্ট্রাক্ট। এবার আপনি ধরুন এই কন্ট্রাক্টের সাথে ডেরিভেটিভস এর মিল কোথায় পাবেন? ওই সরি, স্টক মার্কেটের মিল কোথায় পাবেন? স্টক মার্কেট ঠিক একই রকমেরই। আপনাদেরকে আমি একটু এবার মোবাইল অ্যাপসে নিয়ে যাব, একটু মোবাইল অ্যাপসে নিয়ে যাওয়ার চেষ্টা করব। একই রকমের আমার সবই অ্যাপেলের বলে আপনাদের সাথে একটু সামান্য আপনাদের এর তফাৎ থাকতে পারে ইন্টারফেসের, নইলে মোটামুটি এক। তো এখানে দেখুন আমরা কয়েকটা জিনিস এখানে আজ করতে পেরেছিলাম। যেমন কোয়ান্টিটি ওখানে ফিক্সড ছিল, ওখানে প্রাইস ছিল একটা, ওখানে একটা অ্যাডভান্স ছিল এবং একটা এক্সপায়ারি ডেট ছিল। এখানে ধরুন আপনি এসবিআই, এসবিআই দেখতে পাচ্ছেন, এসবিআই চলে এসছে। প্রথমে যদি আপনি দেখেন তো সেটা হলো ক্যাশ, ক্যাশ মার্কেটে, অর্থাৎ ক্যাশ মার্কেট মানে ইকুইটি মার্কেট, এটা হলো আন্ডারলাইং অ্যাসেট, এটা হলো আন্ডারলাইং অ্যাসেট। আর এর ডেরিভেটিভস কোনটা? এর ডেরিভেটিভস হলো ফিউচার আর, এর ডেরিভেটিভস হলো ফিউচার অ্যান্ড অপশন, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্যার এটা হলো আন্ডারলাইন অ্যাসেট, SBIN, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এনএসি এবং বিএসি যে দুটো স্টক এক্সচেঞ্জ আছে, সেই স্টক এক্সচেঞ্জের এনএসি এবং বিএসি স্টক এক্সচেঞ্জের যেটা কেনাবেচা হচ্ছে, ওটা হলো আপনার মার্কেট।
মানে মার্কেট প্রাইস যারা এগ্রিমেন্টে আসেনি, এগ্রিমেন্ট করেনি। তিনবার কেটে দিলাম ফোনটা। আরে বাবা আমিও তো ব্যস্ত থাকতে পারি। তো এসবিআইএন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্যাশ মার্কেটে হলো, এটা হলো আন্ডারলাইং অ্যাসেট, এটা হলো আন্ডারলাইং অ্যাসেট। সেকেন্ড আমরা আসি এবার হলো ডেরিভেটিভস। এই ডেরিভেটিভসে যাওয়ার আগে আপনাকে কয়েকটা জিনিস আপনাকে এবার দেখাই। এসবিআইএন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার দেখুন এখানে যদি আপনি বাই করতে যান তো এখানে আপনাকে কি দেখাচ্ছে, এসবিআই নিচে এনএসি বিএসসি, আপনি যে কোনো স্টক এক্সচেঞ্জ থেকে এটাকে বাই করতে পারেন, এটা হলো আন্ডারলাইন অ্যাসেট। নিচে দেখুন আপনি একটা শেয়ার নিতে পারেন, এখানে আপনি দুটো শেয়ার নিতে পারেন, এখানে আপনি তিনটে শেয়ার নিতে পারেন, এখানে আপনি চারটে শেয়ার নিতে পারেন, এখানে আপনি পাঁচটা শেয়ার নিতে পারেন। যত আপনি শেয়ার নেবেন তত হলো 782 টাকা 90 পয়সায় আপনাকে মাল্টিপল করে তত টাকা আপনাকে দিতে হবে। এটা হলো আপনার ইকুইটি মার্কেট, এটা হলো আপনার ক্যাশ মার্কেট, অর্থাৎ যেটাকে আমরা উইদাউট কন্ট্রাক্টের বাইরে বলছি, মানে কন্ট্রাক্টের বাইরে যেটা বলছি। তো এখানে আপনি একটা নিতে পারেন, দুটোও নিতে পারেন, তিনটে নিতে পারেন, এটা কোয়ান্টিটির কোনো লিমিটেশন নেই, এটা কোয়ান্টিটির কোনো লিমিটেশন নেই, ঠিক আছে। এখানে যদি আপনি মনে করেন যে আমি 100 নেব, তো 100টার জন্য আপনার 7,829 টাকা আপনাকে দিতে হচ্ছে, মানে 100 যদি আপনি বলেন তাহলে 78,290 টাকা আপনাকে দিতে হচ্ছে, অর্থাৎ 782 টাকা 90 পয়সা ইন্টু 100, ঠিক। তো এক্ষেত্রে যদি 1 কোটি শেয়ার কিনতে চাই 1 কোটি শেয়ারও কিনতে পারবো। হ্যাঁ, এক্ষেত্রে আপনি যদি 101টা নিতে চান তাহলে 101টার দাম দিতে হবে। এখানে দেখুন কোনো রকমে কিন্তু কোয়ান্টিটি ফিক্সড নেই। আপনি যদি এটা এবার ফিউচারে আসেন, ফিউচারে যখন আপনি আসবেন দেখুন প্রথমে আপনার ফিউচারে যখন আসে এখানে এক্সচেঞ্জ সব এনএসি, এক্সচেঞ্জ কি আছে, সবই এনএসি, ঠিক আছে। তো এখানে দেখুন ডেট আছে 26শে সেপ্টেম্বর, 31শে অক্টোবর, 28শে নভেম্বর। এই ডেটগুলো এই ডেটগুলো হলো এক্সপায়ারি ডেট, অর্থাৎ আপনি কোন ডেটের কন্ট্রাক্ট কিনতে চাইছেন, আপনি কোন ডেটের কন্ট্রাক্ট আপনি কিনতে চাইছেন। তো এখানে যদি আপনি মনে করেন যে আপনি কন্ট্রাক্ট কিনবেন সেপ্টেম্বরের কন্ট্রাক্ট, তো সেপ্টেম্বরের কন্ট্রাক্ট কবে এক্সপায়ার হচ্ছে, এর 26শে সেপ্টেম্বর। 26 সেপ্টেম্বর। 26শে সেপ্টেম্বর। যদি মনে করেন আপনি অক্টোবরের কন্ট্রাক্ট কিনবেন, তো অক্টোবরের কন্ট্রাক্ট কত চলছে, 31শে অক্টোবরে এটা শেষ হচ্ছে, 31শে অক্টোবরে এটা শেষ হচ্ছে। আর যদি আপনি যদি দেখেন নভেম্বরে কন্ট্রাক্ট কিনবেন তবে সেটা হলো 28শে নভেম্বরের কন্ট্রাক্ট, 28শে নভেম্বর এটা শেষ হচ্ছে। আপনি এবার জিজ্ঞাসা করেন স্যার 26 তারিখ, 31 তারিখ, 28 তারিখ এরকম কেন, প্রত্যেক মাসের একটা ফিক্সড ডেট নেই কেন? এই ডেটটা হলো প্রত্যেক মাসের লাস্ট বৃহস্পতিবার, এই ডেটটা হলো প্রত্যেক মাসের লাস্ট বৃহস্পতিবার। এই ক্যালেন্ডারে আপনি যদি দেখেন তাহলে 26শে সেপ্টেম্বর লাস্ট বৃহস্পতিবার পড়ছে, 31শে অক্টোবর লাস্ট বৃহস্পতিবার পড়ছে এবং 28শে নভেম্বর হলো লাস্ট বৃহস্পতিবার পড়ছে। এই লাস্ট বৃহস্পতিবার গুলোতে এই কন্ট্রাক্ট শেষ হবে প্রত্যেক মাসে। যদি বৃহস্পতিবার কোনোদিন যদি আপনার ছুটি থাকে তাহলে বুধবার শেষ হবে, বুধবার, সেই মাসে বুধবার। তো এক্ষেত্রে আপনি যদি এটাকে বাই করতে চান তো বাই করতে গেলে দেখুন এনএসি বিএসসি এর আসছে না, কারণ এটা এনএসি তেই। দেখুন নিচেই এসবিআই এর অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তার নিচে 26শে সেপ্টেম্বর 2024, 26শে সেপ্টেম্বর 2024, ঠিক। এখানে দেখুন আপনি একটা যদি কিনতে চান তাহলে একটার জন্য আপনাকে পে করলে হবে না, আপনাকে নিতে হবে মিনিমাম 750, অর্থাৎ কোয়ান্টিটি যেটা ফিক্সড, ওখানে প্রথমে আমি বলেছিলাম না নিতে হলে লটে নিতে হবে, কোয়ান্টিটিতে নিতে হবে।
তো এখানে 1 মানে 750, এখানে 2 মানে 1500, অর্থাৎ আপনার যত লট নেবেন, নাম্বার অফ লট, আগেরটা ছিল নাম্বার অফ কোয়ান্টিটি, এটা হলো নাম্বার অফ লট, আপনি কত লট নেবেন। এখানে এক লটে কটা আছে? এক লটে আছে হলো আপনার 750টা, অ্যাপ্রক্স 5,88,000 টাকার মতন ভ্যালু আছে। আপনি যদি 750 যদি এখানে বাই করতে যেতেন, ধরুন ক্যাশে আপনি 750 বাই করবেন, ক্যাশে কত বাই করবেন? যদি 750 কোয়ান্টিটি বাই করতেন তাহলে আপনার কত টাকা লাগতো? সরি 700 কি হয়েছে, হ্যাঁ 700, 750 বাই করলে ক্যাশ মার্কেটে কত লাগতো আপনার? 5,87,175। 5,87,175। এখানে আপনি যদি 750 অর্থাৎ 1 লট আপনি যদি বাই করেন তাহলে কত? কম লাগছে, 1,00,000, 1,09,691 1,09,600, অর্থাৎ যে টাকাটা আপনি দিচ্ছেন এটা কি হচ্ছে, এটা আপনি অ্যাডভান্স দিচ্ছেন। কি দিচ্ছেন? অ্যাডভান্স। অ্যাডভান্স দিচ্ছেন, ঠিক আছে? এটা আপনি পুরো শেয়ারের টাকা আপনি পেমেন্ট করছেন না, আপনি অ্যাডভান্স দিচ্ছেন। এক্সপায়ারি শেষে আপনি ওটাকে ডেলিভারি নেবেন, এক্সপায়ারি শেষে ওটাকে আপনি ডেলিভারি নেবেন, তার জন্য আপনি অ্যাডভান্স পেমেন্ট করছেন। তো অ্যাডভান্স পেমেন্ট করছেন এবং তার সাথে আপনি যা যা ব্রোকারেজ ফোকারেজ লাগবে সব মিলিয়ে আপনার এই টাকা লাগছে, ঠিক আছে? তো এখানে অ্যাডভান্স পেমেন্ট করছেন, অ্যাডভান্স টোটাল কত হচ্ছে? 1,09,000, অর্থাৎ 20% মতন। কত পার্সেন্ট? 20% মতো। এবার আপনি অর্ডার প্লেস করুন, অর্ডার প্লেস করতে পারবেন। আপনার যদি আন্ডারলাইং অ্যাসেটের, অর্থাৎ সেই আমি বলেছিলাম আটার দাম বাড়লে রুটির দাম বাড়বে, যদি আন্ডারলাইন অ্যাসেটের দাম যদি বেড়ে যায়, অর্থাৎ যদি আপনার এসবিআই ক্যাশে যদি দাম বেড়ে যায়, এটা যদি আপনার 782 থেকে 82 টাকা 90 পয়সা থেকে 785 টাকা হয়ে যায়, তাহলে 3 টাকা প্রায় বাড়ছে, 3 টাকা 10 পয়সা মতন বাড়ছে, ওই 2 টাকা 10 পয়সা মতন বাড়ছে। তো 2 টাকা 10 পয়সা এখানেও কিন্তু 2 টাকা 10 পয়সা, এখানেও কিন্তু 2 টাকা 10 পয়সা কিংবা 2 টাকা কিংবা 2 টাকা 15 পয়সা এখানেও কিন্তু বেড়ে যাবে, বুঝতে পারছেন? কিন্তু আপনি ক্যাশে বাই করে আপনি যতদিন পারেন রাখতে পারেন, আপনি ক্যাশে বাই করে যতদিন পারেন রাখতে পারেন, আপনি আপনার গম কিনে যেখানে পারেন রাখতে পারেন। কিন্তু যদি আপনি কন্ট্রাক্ট কেনেন, যদি কন্ট্রাক্ট কেনেন তা নিশ্চয়ই আপনাকে হয় ডেলিভারি নিতে হবে, নইলে ওই কন্ট্রাক্ট অন্য কারোর কাছে বিক্রি করে দিতে হবে, কারণ আপনার গম চাষি নিয়ে রেখে দেবে না, দেবে কি? না। তো এখানে আপনার এক্সপায়ারির মধ্যে আপনাকে হয় ডেলিভারি নিতে হবে আর নইলে অন্যের কাছে এটাকে বিক্রি করে দিতে হবে, বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, তো এটাই হলো ফিউচার মার্কেট, এটাই হলো ফিউচার মার্কেট। আপনি দেখুন এখানে কয়েকটা জিনিস আপনাদেরকে বলার চেষ্টা করছি। এখানে যদি আপনি সেপ্টেম্বরের প্রাইস নেন, যদি সেপ্টেম্বরের যদি আপনি ফিউচার দেখেন, তো সেপ্টেম্বরের ফিউচারের দাম কত চলছে এই মুহূর্তে? 784 টাকা। হ্যাঁ, 784 টাকা, যত দিন যাচ্ছে বাড়ছে। 784 টাকা 30 পয়সা, 30 পয়সা। তাই তো? আর ক্যাশে আপনি কত দেখছেন? ক্যাশে আপনি দেখছেন কত? ক্যাশে দেখছেন 782 টাকা 82 টাকা। 782 টাকা দাম 90। কম। ঠিক? তো এই যে আপনি বলছিলেন স্যার আমি 10 টাকা কেন দেবো, আমার তো এতদিনের ইন্টারেস্ট লাগবে, কি বলছিলেন না? স্যার আমি যেহেতু 10 দিন আগে আপনাকে পেমেন্ট করছি, যেহেতু 10 দিন আগে পেমেন্ট করছেন এবং সবকিছু মিলিয়ে একটা বাড়তে পারে কি বাড়তে না পারে এর যে একটা প্রবাবিলিটি আছে, এই প্রবাবিলিটির জন্য আপনাকে কিন্তু, এবং সবসময় দেখবেন যে কোনো জিনিসের দাম ঊর্ধ্বমুখী বেশি হয়, যে কোনো জিনিসের দাম কি সবসময় উপরের দিকে বেশি যায় তো, না নিচের দিকে বেশি যায়? ঊর্ধ্বমুখী হয় বেশি। ঊর্ধ্বমুখী বেশি হয়। তো যে টাইমে ঊর্ধ্বমুখী বেশি হয়, তো সেই জন্য ফিউচারের দামের সাথে তারতম্য থাকে। এটা আপনার যখন এক্সপায়ারি আসবে তখন দুটো প্রাইস কিন্তু একদম সেম হয়ে যাবে, নইলে ডেলিভারি হবে না। দুটোর প্রাইস তখন সেম হয়ে যাবে, হয় এটাকে বাড়তে হবে নইলে এটাকে কমতে হবে। তো সবসময় আমরা জানি আন্ডারলাইন অ্যাসেটের উপরই ডেরিভেটিভস এর দাম নির্ভর করে, ডেরিভেটিভস এর উপর আন্ডারলাইন অ্যাসেট নির্ভর করে না, না। তাই তো? তো সেক্ষেত্রে সবসময়
ডেরিভেটিভস ঠিক কমতে 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 অর্থাৎ ফিউচার এই প্রাইস ওর সাথেই কমুক আর বাড়ুক ওর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার দেখুন যদি অক্টোবরে যান, অক্টোবরে দেখুন আরো একটু বেশি দাম চলছে, 789 টাকা চলছে। কারণ অক্টোবরের ডেটটা আরো অনেক দিন দেরিতে, আরো উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ কি না? ইয়েস স্যার। তো সেক্ষেত্রে অক্টোবরের কিন্তু দামটা আরো বেশি। যদি নভেম্বর দেখেন তাহলে নভেম্বরে আপনি দেখতে পাবেন যে নভেম্বরে কিন্তু দামটা আরো একটু বেশি, 794 টাকা। এবার আপনি বলেন স্যার আমি কেন অপশন না কিনে সরি আমি কেন ক্যাশ না কিনে ফিউচার কিনবো? ফিউচার এই কারণেই আপনার কিনতে হয় এবং আপনি যেটা সরল বুঝতে পারবেন, যেখানে আপনি 5,88,000 টাকার উপরে 700 শেয়ারের উপরে ট্রেড নিচ্ছেন, 750টার উপরে ট্রেড নিচ্ছেন, আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট লাগছে কত? 5,88,000। তো সেখানে যদি আপনার একই রকম এফেক্ট যদি আপনার 1,09,000 টাকার ইনভেস্টমেন্টে হয় তাহলে আপনি কোনটাকে চুজ করবেন? স্যার যেটা কম 1 লক্ষটা। যেটা কম 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্টে এফেক্ট হচ্ছে, সেম এফেক্ট হবে আপনার ফিউচারে, ঠিক আছে? এও বাড়লে এও বাড়বে, এও বাড়লে এও বাড়বে। স্যার চার্টের কোনো ডিফারেন্স আছে স্যার? হ্যাঁ, চার্টের কোনো ডিফারেন্স আছে কি? চার্ট মানে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন চার্ট। আমি শেখাই না, আমি বলতে পারি না, আমি নিজেই জানি না ক্যান্ডেল স্টিক কি, ঠিক আছে? এখন সেপ্টেম্বরের কন্ট্রাক্ট। কনসেপ্টটাকে হ্যালো ওই কনসেপ্টের সাথে ক্যান্ডেল স্টিক কেন নিয়ে আসলেন আপনি? হ্যালো হ্যাঁ বলুন। স্যার, সেপ্টেম্বরের কন্ট্রাক্ট কি অক্টোবর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যেতে পারে? আপনি এক্সপায়ারি পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করবেন, এক্সপায়ারি পর্যন্ত। ও। এক্সপায়ারি শেষ, আপনার কন্ট্রাক্ট শেষ, সে শেষ। ফিজিক্যাল সেটেলমেন্ট হবে, ক্যাশ আচ্ছা। সেটেলমেন্ট হবে। এটা যেহেতু এসবিআই একটা শেয়ার, এই এসবিআই শেয়ার, আপনি যেহেতু এটা শেয়ার অর্থাৎ একটা সার্ভিস দেয় একটা কোম্পানি তার শেয়ার, তো এক্ষেত্রে আপনার ডেলিভারি হবে মানে কি আপনার ক্যাশ ডেলিভারি হয়ে যাবে, ঠিক আছে? যদি ন্যাচারাল গ্যাস হতো, যদি এটা ক্রুড অয়েল হতো, এটা যদি গোল্ড হতো তাহলে কিন্তু ফিজিক্যাল সেটেলমেন্ট হয়ে যেত, আপনার বাড়িতে গোল্ড চলে আসতো, আপনার বাড়িতে ন্যাচারাল গ্যাস চলে আসলো। কি বলো, বুঝতে পারছেন? তো হ্যাঁ স্যার বুঝতে পারছি। যেহেতু এটা ইকুইটি, এর সেটেলমেন্টটা হবে ক্যাশে, কারণ আপনি ইকুইটিতে সেটেলমেন্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ ইকুইটি মানে শেয়ার। এটা যদি কমোডিটি প্রোডাক্টে হতো তাহলে কিন্তু ফিজিক্যাল সেটেলমেন্ট হতো, ঠিক আছে? তো এটাই মেন বিষয়। এবার আমরা বলি স্যার আর কি কোনো কারণে কি আমরা ফিউচার ব্যবহার করি না? অবশ্যই আমরা হেজিং এর জন্য ফিউচারকে ব্যবহার করি অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট। ফিউচার হলো একটা হেজিং ইনস্ট্রুমেন্ট, তো আমরা হেজিং এর জন্যও ফিউচার ব্যবহার করি। এছাড়া মেন যে বিষয় হলো, মোটো হলো ফিউচারকে ব্যবহার করা, সেটা হলো আপনি ইকুইটিতে কোনো কিছু মানে স্টক আপনি সেল করে, শর্ট সেল করে একদিনের বেশি আপনি রাখতে পারবেন না, তাই তো? ইকুইটিতে সেল করে আপনি একদিনের বেশি রাখতে পারবেন না, নইলে আপনার শর্ট সেল হয়ে যাবে। শর্ট সেল কি? ইউটিউবে গিয়ে শর্ট সেলের পুরো এক্সপ্লেন করা আছে, শর্ট সেলটা বুঝে নেবেন, আমি ভিডিও আপনাদেরকে পাঠিয়ে দেবো। শর্ট সেলটা অবশ্যই আপনাদেরকে শেখার দরকার আছে। তো সেক্ষেত্রে শর্ট সেলিং এর জন্য, অর্থাৎ আমার যদি মনে হয় যে কোনো একটা স্টকের প্রাইস আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না তরশু নিচে যাবে, অর্থাৎ এক্সপায়ারির আগে পর্যন্ত নিচে যাবে, তো সেক্ষেত্রে আপনি আগে সেল করে পরে কিন্তু আপনি বাই করতে পারেন। আগে সেল করে পরে আপনি বাই করতে পারেন। তো আগে সেল করে মানে বেশি টাকায় সেল করে দিলেন, তারপর নিচে চলে গেল, আপনি বাই করলেন, সেক্ষেত্রে আপনার প্রফিট হবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি যে কোনো কন্ট্রাক্ট যার প্রাইস, যার কোয়ান্টিটি, যার এক্সপায়ারি ডেট, যার অ্যাডভান্স থাকছে, সেগুলোকে আমরা বলছি কি ফিউচার কন্ট্রাক্ট। কি কন্ট্রাক্ট বলছি? ফিউচার কন্ট্রাক্ট। এবার আপনি যদি বলেন স্যার ফিউচার কন্ট্রাক্ট, তাহলে ফরওয়ার্ডস কি?
ফরওয়ার্ডস হলো একদম ফিউচার কন্ট্রাক্ট, সেম ফিউচার কন্ট্রাক্ট। যতক্ষণ না পর্যন্ত আপনার ওইটা সার্টিফাইড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার ফরওয়ার্ডস থাকছে, বুঝতে পারছেন? যখন ওটা সার্টিফাইড হচ্ছে, এক কথায় বলতে গেলে ফিউচার কন্ট্রাক্টের এগ্রিমেন্ট আছে, তার একটা ডকুমেন্টেশন আছে, আর ফরওয়ার্ডস কন্ট্রাক্টের ওই এক্সচেঞ্জের মারফতে কোনো এগ্রিমেন্ট নেই, কোনো ডকুমেন্টেশন নেই, ওটা হলো ইন্ডিভিজুয়াল। ধরুন আমি আর এখানে অসীম ঘোষ বাবু দুজনের মধ্যে একটা ভারওয়ালি কিংবা একটা নিজেদের মধ্যে কন্ট্রাক্ট হলো, তার মধ্যে কোনো রকমের সরকারি সিম্বল নেই, কোনো এক্সচেঞ্জের মধ্যে জড়িত নেই। আমরা দুজনের মধ্যে যে কোনো কেউ যে কোনো সময় একজন ওই কন্ট্রাক্টটাকে ক্যান্সেল করে দিতে পারি কি না? তো যতক্ষণ হ্যাঁ, ফিউচার কন্ট্রাক্টটা ঠিক, ফরওয়ার্ডসটা ঠিক দুজন ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্ট, এবং এই কন্ট্রাক্টের মধ্যে যে কোনো একজন কন্ট্রাক্ট থেকে উঠে আসতে পারে, অর্থাৎ কন্ট্রাক্টটাকে ক্যান্সেল করে দিতে পারে। কিন্তু ফিউচার কন্ট্রাক্ট আপনি ক্যান্সেল করতে পারবেন না, আপনি হ্যান্ড ওভার করতে পারবেন, অর্থাৎ আপনি বিক্রি করে দিতে পারবেন, আবার কিনতে পারবেন, আবার বিক্রি করতে পারেন। এবার আপনি যদি বলেন যে স্যার আমি যদি কোনো একটা কন্ট্রাক্ট কিনি তাহলে আমাকে এক্সপায়ারি পর্যন্ত কি ওয়েট করতে হবে? না, যখনই আপনি কোনো একটা কন্ট্রাক্ট কিনছেন সেই কন্ট্রাক্ট আপনি যে কোনো সময় আপনি অন্যের কাছে হ্যান্ড ওভার করে দিতে পারেন, অর্থাৎ